কেন নয়, আমি রাজি। তন্ময় খাবার মেখে ঐশীকে খাইয়ে দিতে লাগলো। খাবার খাইয়ে দেওয়ার সময় বারবার তন্ময়ের হাত ঐশীর ঠোঁটে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করছিল। ঐশী তখন রাগে জ্বলে উঠলেও বাইরে তা প্রকাশ করল না। ওর প্ল্যান সফল হওয়া দরকার, তাই অযথা এসব ছোটখাটো ব্যাপারে রাগ ছেড়ে সাজানো গোছানো ব্যাপারটা নষ্ট করে লাভ নেই। খাবার খাওয়ার সময় ঐশীর ফোন বেজে উঠল। ঐশী মুখের খাবার চিবুতে চিবুতে মুখ ঘুরিয়ে ফোনের দিকে তাকালো। জুভানের ফোন। ঐশী ফোন কেটে দিয়ে খাবার খাওয়ায় মন দিল। খাবার খাওয়া শেষ হলে ওরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। তন্ময় ঐশীর দিকে ফিরে বলল, আমি তোমাকে পৌঁছে দিই। ঐশী এবার মানা করলো, বলল, লাগবে না স্যার, আজ আমি পেট পুড়ে খেতে পেরেছি, এই অনেক। আজকের দিনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঐশীর কথা শুনে তন্ময় মাথা চুলকে লাজুক হাসল। অতপর ঐশীকে একটা রিকশায় উঠিয়ে দিল তন্ময়। কোথাও ছিলে? রেস্টুরেন্ট থেকে এসে রুমের লক খোলার সময় জুভানের প্রশ্নের মুখোমুখি হয় ঐশী। ঐশী লক না খুলে কার্ড হাতে নিয়ে জুভানের দিকে। জুভান বুকে হাত গুটিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ঐশীর দিকে। ঐশী বলল, এমনি কাজ ছিল তাই বেরিয়েছিলাম। জুভান হাসল। সোজা হয়ে দাঁড়িয়ে ঐশীর দিকে কিছুটা এগিয়ে এসে বলল, কাজ? তো কি কাজ ছিল যার জন্য একটা ছেলের সাথে রেস্টুরেন্টে একসাথে খাবার খাওয়া লাগলো? ঐশী এবার কিছুটা থতমত খেয়ে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আসলে স্যার। ডোন্ট লাই, অযথা আমাম করো না। সত্যি বলার সাহস না থাকলে মুখ খোলা দরকার নেই। ঐশী মাথা নিচু করে লম্বা নিঃশ্বাস নিল। কোনো উত্তর না দিয়েই আবার রুমের লক খোলায় মন দিল। ঐশীর এই চুপ থাকায় জুভানের রাগ তুঙ্গে তুলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জুভান ঐশীর দিকে তেড়ে এসে বলল, আমরা কাল চলে যাচ্ছি, ব্যাগ রেডি রেখো। ঐশী যেন থমকে গেল, কার্ড হাতে নিয়েই দাঁড়িয়ে রইল। জুভান ঐশীর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কি ব্যাপার, ঝটকা খেলে? সো স্যাড, সো স্যাড। ঐশী মুখ জুড়ে তখন চিন্তার রেশ। এবার কি হবে? ওর প্ল্যান কি করে সফল হবে? বদ্ধ অন্ধকার রুমের থাই গ্লাসটাই পর্দা দিয়ে আগলে রাখা, তবুও কোথা থেকে যেন এক টুকরো আলো উপচে পড়ছে ঐশীর কোল জুড়ে। ঐশী আনমনে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। ঝলমল করছে তিনজন মানুষের ছবি, ঐশীর সমগ্র পৃথিবী, ঐশীর বাবা মা। ঐশী হঠাৎ করে চোখ গেল নিচের কোল ছুঁড়ে বিস্তৃত আলোর দিকে। সাদা রঙের আলোয় ভরে উঠেছে তার মেইলি কোল। ঐশী ফোনটা পাশে রেখে ছুঁয়ে দেখল সেই আলোর মায়া জাল। সঙ্গে সঙ্গে চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা টসটসে জল। ঐশী চোখ মুছে উঠে দাঁড়ালো। দাঁড়ানোর সাথে সাথে কোলে থাকা আলো হারিয়ে গেল অতলে গভীরে। ঐশী ফোন হাতে নিয়ে দাঁড়ালো জানালার কাছে। রিং বাজছে, আর সেই সাথে বৃদ্ধি পাচ্ছে ঐশীর বুকের ভেতর থাকা লাল রঙা হার্টের স্পন্দন। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই ঐশী বলে ওঠে, আমরা কি কাল দেখা করতে পারি তন্ময়? তন্ময় ঐশীর কথা শুনে অনেক খুশি হলো, তবে তা কণ্ঠে প্রকাশ না করে বলল, হ্যাঁ অবশ্যই। কোথায় দেখা করতে হবে? ঐশী হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে মৃদু হাসলো, বলল, আমি আসবো আপনার ক্যাফেতে, রেডি থাকবেন। বা ভালো তো, চিন্তা করো না, আমি থাকবো। ঐশী ফোন কেটে দিল। ফোন বেডের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বুকে হাত দিয়ে বসে পড়ল মাটিতে। হাঁটু গেড়ে বসে ঠোঁটে চিপে কান্না আটকালো। তবুও কি থামলো সেই অবাধ্য জল? বরং গড়িয়ে পড়ল চিবুক থেকে মাটিতে। ঐশী আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, বাবা, তোমার মেয়ে আজ ভয় করছে, বড্ড ভয় করছে বাবা। মা কোথায় তুমি? আমার ভয় লাগছে অনেক, আমার ভয় লাগছে তো। মাথায় হাত বুলিয়ে দেবে না? কোথায় তুমি মা? মা! ঐশী চিৎকার করে আবারও কান্নায় ভেঙে পড়ল। ঠোঁট ভেঙে কান্না উপচে পড়ল। চোখের নিচে সরু ভাঁজ পড়ল নোনা পানির আঁচড়ে। এক জীবনে কত দুঃখই না সইতে হলো এই ছোট্ট মেয়েটাকে। ইস! ঐশী ধুকপুক মন নিয়ে ক্যাফেতে প্রবেশ করলো, কিন্তু ক্যাফের দরজা খুলতেই ও চমকে গেল। সম্পূর্ণ ক্যাফে সুসজ্জিত করা, নানা রকম দামি ফুল আর বেলুন দিয়ে নিপুণ সাজসজ্জায় কৃত্রিমতায় ঘেরা। ঐশী দেখল পুরো ক্যাফে ফাঁকা। ঐশী এক ঢোক গিলে এগিয়ে গেল। সেন্টার টেবিলের যেতেই তন্ময় হুট করেই দাঁড়িয়ে গেল ওর সামনে। ঐশী হাসল। তন্ময় ঐশীর দিকে এক বড় ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, দিস ইজ ফর ইউ, বিউটিফুল লেডি। ঐশী অবাক হওয়ার ভান করে ফুলের তোড়া হাতে নিল। কৃত্রিম খুশি হয়ে বলল, থ্যাংক ইউ, এটা খুব সুন্দর, খুব বেশি সুন্দর। তন্ময় চুলকে লাজুক হাসল। তন্ময়কে চুপ থাকতে দেখে ঐশী ভ্রু কুঁচকে বলল, কিছু বললেন?
তন্ময় মাথা নিচু করে পকেট থেকে একটা বক্স বের করলো। বক্সটা ঐশীর দিকে এগিয়ে মাথা নিচু করে লাজুক হেসে বলল। খোলো এটা। ঐশী ফুলের তোড়া একপাশে রেখে বক্সটা হাতে নিল। বক্স খুলতেই জলজল করে উঠল এক হীরের আংটি। ঐশী উত্তেজিত হওয়ার চেষ্টা করে বলল, ওয়াও, এটা আমার জন্য? তন্ময় মাথা এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে বলল। হুম। ঐশী ভিতরে ভিতরে আগুন হলো। তন্ময়কে দেখে ভেঙচি দিল। ন্যাকা, যেন লজ্জাপতি লতিকা, যত সব। কারণ তন্ময় বিনা বাক্যে দাঁড়িয়ে গেল। ঐশী বক্সটা ব্যাগে পুরে বলল, আপনি তো আমায় সারপ্রাইজ দিলেন, এবার আমার পালা। তন্ময় এবার যেন নেচে উঠল। এতটা আশা করেনি সে। তন্ময় উত্তেজিত হয়ে বলল, তুমি আমায় সারপ্রাইজ দিবে ভূমি? ঐশী মাথা নাড়ালো। হুম। তাহলে চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। ঐশী তন্ময়কে আটকে দিল। এভাবে না, আগে আমি আপনার চোখে কাপড় বেঁধে দিব, তারপর যাব। তন্ময় এক বাক্যে রাজি হয়ে গেল। ঐশী একটা কালো টকটকে কাপড় বেঁধে দিল তন্ময়ের চোখে। অতঃপর তন্ময়ের হাতের কোনোই ধরে এগিয়ে গেল ক্যাফের বাইরে। লাল রাজকীয় রিক্সা গিয়ে থামলো একটা নিস্তব্ধ গলির কাছে। ঐশী তন্ময়কে নিয়ে নেমে দাঁড়ালো। তন্ময় ঐশীর হাত ধরে বলল, কোথায় নিয়ে এলে ভূমি? কাপড় খুলে দিই আমি। ঐশী আঁতকে উঠল, সঙ্গে সঙ্গে বলল, না না, এখন না, আমি যখন বলবো তখন খুলবেন। তন্ময় লাজুক হাসল। ঐশী তন্ময়কে নিয়ে গেল একটা কালো অন্ধকার গ্যারেজের ভিতরে। ভিতরে ঢুকেই শাটার আটকে দিল ঐশী। এবার তন্ময় কিছুটা সন্দেহ হলো। শাটার আটকানোর শব্দ ওর কানে গেল। তন্ময় জলদি চোখের কাপড় সরিয়ে ফেলল। কিন্তু এ কি, সব অন্ধকার কেন? কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকার, নিস্তব্ধ। এমনকি তন্ময় নিচের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পেল না। তন্ময় ডাক দিল, ভূমি ভূমি, এই ভূমি। কোনো উত্তর এলো না। তন্ময়ের ভ্রু কুঁচকে আবারও কিছু দেখার চেষ্টা করলো, কিন্তু হায়, সব অন্ধকার। তন্ময় ভূমিবার, দুইবার, অতঃপর অসংখ্য বার, কিন্তু কেউ জবাব দিল না। এবার তন্ময় রেগে পড়ল, ভূমি, এবার তুমি আমার সামনে না এলে আমি কিন্তু গুলি করব। মাইন্ড ইট। আসো বলছি। কি খেলা খেলছো তুমি ভূমি? লাস্ট বার বলছি, আমার সামনে এসে দাঁড়াও ভূমি। পাশ থেকে হাসির আওয়াজ ভেসে উঠল। কেউ বলল, এইটুকুতেই ভয় পেয়ে গেলে মিস্টার কিলার? কিলার শব্দটা শুনে তন্ময় ভরকে গেল। কণ্ঠ চেনা তার, ভূমির কণ্ঠ। তন্ময় ঘাম মুছে বলল, আমি কোনো খুনি নই, তোমার কোনো ভুল হচ্ছে ভূমি। পাশ থেকে নীরবতা ভেসে আসলো। তন্ময় আবারও বলল, দেখো ভূমি, ভালো হবে না কিন্তু আমার সামনে আসো, না হলে আমি যা দেখাতে চাইছি না তাই দেখাবো তুমি। হেসে উঠল কেউ। হৃদয় বিদারক শব্দে প্রতিধ্বনিত হলো সেই হাসি। হঠাৎ একটা দেওয়াল উজ্জ্বল হয়ে উঠল। মাল্টিমিডিয়ার আলো এসে সোজা পড়ল তন্ময়ের চোখে। তন্ময় হাত সামনে এনে চোখ ঢাকল, কিন্তু কারো আওয়াজ শুনে হাত নামিয়ে স্ক্রিনে তাকালো। মা, আমি তোমার বাবা বলছি। যখন তুমি এই ভিডিও দেখবে তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু তুমি দেখবে আমি তোমার উপর একটা আঁচও পড়তে দেব না, একটা আঁচড়ও না। তোমার মার কাছে আমি প্রমিস করেছি। জানো, আমাদের প্রেমের বিয়ে ছিল। তোমার মা সবসময় আমার পেশা নিয়ে চিন্তা করতো, বারবার বলতো আমি যেন এই পুলিশ পেশা ছেড়ে দেই, কিন্তু আমি ছেড়ে দেইনি। দেশের প্রতি আমার একটা দায়িত্ব আছে না, বলো। একদিন তোমার মা আমাকে ওয়াদা করতে বলে, আমার পেশা দ্বারা কখনোই তোমার যেন কোনো ক্ষতি না হয়। আমিও ওয়াদা করেছি, তাই আজ তুমি জীবিত আছো। আমি এখন 4 জন মানুষরূপী কাপুরুষের ছবি দেখাবো, তারা আজ তোমার এই অবস্থার জন্য দায়ী। মা শোনো, তাদের ছবিগুলো তুমি কিন্তু কখনোই ভুলবে না, কখনোই না। অতঃপর স্ক্রিনে দেখালো তন্ময়ের এক হাস্যোজ্জ্বল ছবি। তন্ময় ঘামতে লাগলো। এই সেই পুলিশ যাকে ওরা সবাই মিলে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। তার মানে ভূমি সেই পুলিশের মেয়ে। কিন্তু পুলিশের মেয়ের নামটি ঐশী ছিল। তাহলে এ কি? স্ক্রিন বন্ধ হয়ে গেল। আবার চারপাশ অন্ধকার হয়ে গেল। তন্ময় হাতড়ে হাতড়ে এগিয়ে যেতে লাগলো ঐশীর দিকে, কিন্তু তার আগেই ঐশী জলদি তন্ময়ের হাতে পুশ করে দিল একটা ইনজেকশন। তন্ময় ব্যথায় কাতরাতে কাতরাতে জ্ঞান হারালো। ঐশী এবার আড়াল থেকে বেরিয়ে এলো। গ্যারেজের চারপাশে ধীরে ধীরে আলোকিত হতে লাগলো। এক ছটকা আলো এসে পড়লো ঐশীর মুখে। ঐশীর চোখ কুঁচকে নিল। তন্ময়ের ভারী শরীর টানতে টানতে নিয়ে চেয়ারে বেঁধে ফেললো। চোখের উপর আলো পড়তেই চোখ আদো আদো করে খোলার চেষ্টা করলো তন্ময়। চোখের রেটিনা পরিষ্কার হতেই সামনে দেখতে পেল ঐশীকে।
ঐশী খুব আরামসে মাটিতে বসে নানা ধরনের ইলেকট্রিক তার নিয়ে সেট করছে। তন্ময় স্তম্ভিত ফিরে পেতেই রাগে চেয়ার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। তবুও তার ছটপটানি কমলো না। ঐশী এসবে ভ্রুক্ষেপ করলো না। ও ভাবলেশীনভাবে তার নিয়ে কিছু একটা করতে লাগলো। তবে ভ্রুক্ষেপ করলো না। ও ভাবলেশীনভাবে তার নিয়ে কিছু একটা করতে লাগলো। কিছুক্ষণ পর তন্ময় গর্জে উঠে বলল, এসব কি ভূমি? ছাড়ো আমায়, বেঁধে রেখেছো কেন আমায়? দেখো, আমাকে আটকে রাখার দুঃসাহস করবে না, ছাড়ো বলছি আমায়। ঐশীর তার সেট করা শেষ। মাটি থেকে হাত ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ালো। তন্ময়ের মুখোমুখি একটা চেয়ারে বসে বলল, ওকে, আমার পরিচয় এবার দেওয়া যাক। আমার নাম ঐশী। তন্ময়ের চোখের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে, নট ভূমি, ডটার অফ আশরাফুল হবিব, এ পুলিশ অফিসার। কি চিনতে পেরেছো? তুমি ঐশী? ঐশী মুচকি হেসে চেয়ারে হেলান দিল। জোরে এক হাঁপ ছেড়ে বলল, আরে একবারের কথা 100 বার কেন বলা লাগে আপনাকে? কানা নাকি? তন্ময় শুধু অবাক হচ্ছে ঐশীকে দেখে। চিরচেনা লাজুক নীরব মেয়ে আজ ওর সামনে রণমূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময়ের ব্যাপারটা একদমই বিশ্বাস হচ্ছে না। ঐশী তন্ময়কে চুপ থাকতে দেখে চেয়ার টেনে তন্ময়ের দিকে আরো একটু এগিয়ে বসলো। তন্ময়ের গাল দুটো হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। তন্ময় ব্যথা পেল, তবুও চোখ রাঙিয়ে তাকালো ঐশীর দিকে। ঐশী দাঁত চেপে বলল, কি অবাক হচ্ছিস আমাকে এই রূপে দেখে? সহ্য হচ্ছে না তাই না? ভাইয়া মানুষের এত তেজ ভালো না। আমি মেয়ে, কিন্তু তার আগে আমি একজন সন্তান। আজ আমি এতিম হয়ে গেছি শুধুমাত্র তোদের জন্য। তোরা সব কটা মরবি, সব কটা। আমি মারবো তোদের, বুঝলি? ঐশী তন্ময়কে ছেড়ে দিয়ে আবারও চেয়ারে বসলো। তন্ময় তেজি গলায় বলল, ভূমি, ও সরি ঐশী, দেখ, আমাকে এখানে আটকে রাখতে পারবি না, না হলে তোর বাবার মতো তোকেও চাঁদে পাঠিয়ে দিব। তাই বলছি ছেড়ে দে, ভালো হবে তোর জন্য। ঐশী মুখ কুঁচকে ফিচেল হাসল। খুব আরামসে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তারগুলোর কাছে গেল। হাতে গ্লাভস পরে দুটো তার নিচের হাতে নিল। তন্ময় এসব দেখে ঘামতে লাগলো। কণ্ঠনালী শুকিয়ে এলো। কাপা কণ্ঠে পড়ল, কি করতে চাইছো তুমি ভূমি? দেখো তুমি। তার আগেই ঐশী তার দিয়ে তন্ময়ের ডান হাতে ইলেকট্রিক শক দিল। তন্ময় কেঁপে উঠল। হাতে জ্বালা করে, সেই জ্বালাই মস্তিষ্ক পর্যন্ত কিলবিল করে উঠল। চোখ বুজে ছটফট করতে লাগলো গলা কাটা মুরগির মতো। ঐশীর এসব দেখে কিছুটা ভয় লাগলো। তন্ময়কে এভাবে ছটফট করতে দেখে শিউরে উঠল ও। চোখ বন্ধ করে ফেলল ও, কিন্তু বন্ধ সেই চোখে ভাসল বাবার করুণ চেহারা। সঙ্গে সঙ্গে ঐশী চোখ খুলে ফেলল। রক্ত লাল হয়ে উঠল সেই নিষ্পাপ নয়ন জোড়া। তন্ময় যখন এক হাতের জ্বালা সামলাতে কাহিল হয়ে যাচ্ছে, তখনই ওই চেহারা। সঙ্গে সঙ্গে ঐশী চোখ খুলে ফেলল। রক্ত লাল হয়ে উঠল সেই নিষ্পাপ নয়ন জোড়া। তন্ময় যখন এক হাতের জ্বালা সামলাতে কাহিল হয়ে যাচ্ছে, তখনই ঐশী দ্বিগুণ তেজ নিয়ে তন্ময়ের বাম হাতে তার দিয়ে শক দিল। সঙ্গে সঙ্গে তন্ময় জোরে আহ বলে চিৎকার দিয়ে উঠল। তন্ময়ের চিৎকারে যাতে বাইরে বের না হয়, সেজন্য ঐশী ওর মুখে কাপড় দিয়ে আটকে দিল। তন্ময় এবার চোখ দিয়েই ঐশীর কাছে কাকুতি মিনতি করতে লাগলো। ঐশী সেই কাকুতি দেখে আবারও তন্ময়ের হাতে শক দিল। তন্ময় চোখ বুজে ঘুমিয়ে উঠল। ঐশী তন্ময়ের গালে হাত দিয়ে চেপে ধরে চোখে চোখ রেখে বলল, ব্যথা পাচ্ছিস? পা আরো ব্যথা পা, ছটফট কর, কতরাতে থাক। নিজের জীবন ভিক্ষা চা আমার কাছে। যেরকম চেয়েছিলেন আমার বাবা, আমার মা, তোর চোখে আমি সেই আকুতি দেখতে চাই সেই আকুতি। ঐশী চিৎকার করে সেই কথা বলে এবার তার দিয়ে তন্ময়ের শরীরে আবারও শক দিল। তন্ময় গঙিয়ে উঠল। চোখ বেয়ে গড়াতে লাগলো অজস্র জলধারা। ঐশী এবার কিছুটা শান্ত হলো। তন্ময়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, বাঁচতে চাস? ব্যথায় কাহিল হয়ে নেতিয়ে পড়া তন্ময় সঙ্গে সঙ্গে চমকে উঠল। ঐশী ক্লান্ত হাসল। একটু উঠে বসে তন্ময়ের মুখ থেকে কাপড় খুলে দিল। তন্ময় এতক্ষণে মুখ খোলা পাওয়ায় মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। ঐশী পাশ থেকে পানির বোতল হাতে নিয়ে চিপ খুলল। দু হাতে পানি নিয়ে তন্ময়ের মুখে ছিটিয়ে দিল। একটু পর নিচু সুরে তন্ময় বিড়বিড় করল, পানি। ঐশী তন্ময়ের থুতনি হাত দিয়ে উপরে তুলল। তারপর পানির বোতল দিয়ে পানি তন্ময়ের খোলা মুখে ঢালল। তন্ময় কিছুটা পানি গিলে ফেলল, বাকিটা ওর মুখ উপচে শরীরে পড়ল। ঐশী পানির বোতল নামিয়ে চিপ দিয়ে আটকে দিল। ঐশী বলল,
জিহ্বা বের কর। তন্ময় মাথা তুলে তাকালো, চোখে মুখে প্রশ্নের পসরা। ঐশী আবারও বলল, পানি খাবি না? পানি চাইলে জিহ্বা বের করতে হবে। যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে এই পেপারগুলো সাইন করে দে। বলেই ঐশী তন্ময়ের দিকে কাগজগুলো এগিয়ে দিল। বাঁচার জন্য আগ্রাসী তন্ময় কাগজ হাতে পেয়ে বাধা হাতে কোনো মতে সাইন করে দিল। সাইন করার সাথে সাথে ঐশী কাগজগুলো ছিনিয়ে আনলো তন্ময়ের কাছ থেকে। তন্ময় ধীমে গলায় বলল, প্লিজ এবার আমাকে ছেড়ে দাও। ঐশী কাগজ চেক করতে করতে বলল, অবশ্যই অবশ্যই। কাগজগুলো ভালো করে পরখ করে ঐশী তন্ময়ের দিকে এগিয়ে গেল। তন্ময়ের হাতের দড়ির দিকে হাত বাড়িয়ে আরো কাছে এলো। তন্ময় চোখে মুখে প্রশান্তি নিয়ে মাথা হেলিয়ে বসে আছে। ঐশী দড়ির দিকে তাকিয়ে মৃদু হাসল, কিন্তু হুট করে একটা ইঞ্জেকশন তন্ময়ের বাঁ হাতে পুশ করলে দিল। তন্ময় জোরে চিৎকার করে উঠল। ঐশী পুরো ইঞ্জেকশন পুশ করা শেষে সরে এলো। তন্ময়ের চোখের দিকে তাকিয়ে রইল অপলক। তন্ময় ব্যথায় কাতরাতে লাগলো। একটু পর মুখ বেয়ে গড়িয়ে পড়ল সাদা ফেনা। কিছুক্ষণ পর তন্ময়ের ছটফটানি কমে গেল। শরীর নিস্তেজ হয়ে নেতিয়ে পড়ল চেয়ারেই। এলো, মুখ ভর্তি করে বমি পেল। ঐশী নিজেকে সামলে তন্ময়ের বাঁধন খুলে তন্ময়ের মৃতদেহ টানতে টানতে নিয়ে ফ্যানের সাথে বেঁধে দিল। ঐশী নিচে নেমে এলো, মাথা উঠিয়ে উপরে তাকালো। ফ্যানের সাথে ঝুলে আছে তন্ময়ের নিথর দেহ। তন্ময়ের মৃতদেহ দেখে শিউরে উঠল ও। ভয়ে কপালে ঘাম জমল। ঐশী হাতের আঙ্গুল দিয়ে ঘামের ফোঁটা মুছল। তবুও আবারও ঘেমে নিয়ে একাকার হলো তার কপাল, মুখশ্রী। ঐশী তন্ময়ের শরীরে কেরোসিন ঢেলে দিল। তারপর একটা ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে ছুঁড়ে ফেলল। সেই ম্যাচের কাঠি তন্ময়ের দিকে, সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। তন্ময়ের শরীর একটু একটু করে পুড়ে ছাই হচ্ছে। চারপাশে গন্ধ ছড়াচ্ছে, মরণ গন্ধ। ঐশী সব কিছু সামলে নিয়ে বেরিয়ে পড়ল গ্যারেজ থেকে। গ্যারেজের সামনে একটা গলিতে এসে থেমে গেল। পা গুলিয়ে আসতে গা গুলিয়ে স্বাভাবিক থাকার ভান করলেও এখন ভয় লাগছে। মন আত্মা শুকিয়ে খা হয়ে যাচ্ছে। তার জীবনের প্রথম খুন ছিল এটা। এতটা নির্মমভাবে কাউকে মরতে দেখে ঐশীর ভাবনার জগৎ থমকে থমকে যেতে লাগলো। বারবার মাথায় সেই খুনের দৃশ্য ভাসছে। ঐশী নিজেকে সামলাতে পারছে না, মাথা ঘুরাচ্ছে, চারপাশ ঘুরছে। মাথা চক্কর দেওয়ার কারণে কখন যে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়ল সে বলতে পারে না। দিনের শেষ ভাগ, সময়ের প্রহরগুলো গড়িয়ে যাচ্ছে আপন মনে। ঐশীর প্রায় 2 ঘন্টা পর জ্ঞান ফিরল। চোখের উপর পানির উপস্থিতি লক্ষ্য করতেই ঐশীর চোখ খুলে নিল আস্তে আস্তে। প্রথমেই চোখ গেল দেয়ালে লাগানো এয়ার কন্ডিশনের দিকে। তারপর চোখ নেমে এলো সোফায় বসে থাকা জুভানের দিকে। জুভান সোফায় বসে বসে ল্যাপটপে কি একটা করছে। আপনার রোগী মেন্টালি অনেক ডিপ্রেশনে আছেন মিস্টার জুবান। পাশ থেকে একটা ভরাট কণ্ঠস্বর কানে আসতেই ঐশী ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকালো। একজন মধ্যবয়স্ক ডাক্তার তার ব্যাগ গোছাচ্ছেন। ঐশী উঠতে চাইলে জুভান সোফা থেকেই হুকুম দেয়, খবরদার শরীর নাড়ানোর চেষ্টা করবে তো এক থাপড়, সেকেন্ডে থাপড়। সো কিপ কোয়াইট। ঐশী ক্লান্ত ছিল। জুভানের সাথে ঝগড়া করার ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই তার, তাই ও বেডে গা এলিয়ে দিল। ডাক্তার জুভানের দিকে তাকালে জুভান ল্যাপটপ একপাশে রেখে সোফা থেকে উঠে ডাক্তারের কাছে এসে দাঁড়ালো। ডাক্তার ব্যাগ হাতে নিয়ে বললেন, দেখুন মিস্টার জুবান, আপনার ভস্যমতে রোগী আগে থেকে মানসিক চাপ পেয়েছেন। একটা পরিবার হারানো কম কথা নয়, তাই উনি এখনো এই মানসিক চাপ কাটিয়ে উঠতে পারেনি। ওনাকে সময় দিতে হবে। কোনোরূপ মেন্টাল প্রেশার যাতে ওনার উপর না পড়ে সেই খেয়াল রাখবেন। জুভান এসব শুনে তীক্ষ্ণ চোখে ঐশীর দিকে তাকালো। ঐশী চোখ বুজে ঘুমিয়ে আছে। জুভান ডাক্তারের দিকে তাকালো, দোনো হাত বুকে ভাঁজ করে নিয়ে বলল, তিনি তার নিজের খেয়াল নিজে রাখতে পারেন ডক্টর, কোনো ডক্টর ফক্টরের দরকার নেই ওনার। ডাক্তার মৃদু হাসলো, বললেন, জোকসটা ফানি ছিল। আমি আসছি এবার। রোগীর কিন্তু প্রপার খেয়াল রাখবেন। জুভান ডাক্তারকে বিদায় দিয়ে ঐশীর পাশে এসে বসলো। ঐশীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তারপর ঐশীর মাথায় আলতো করে হাত বুলিয়ে ডাক দিল, ঐশী, হায় ঐশী। ঐশীর ঘুম কিছুটা ভাঙল, চোখ একটু খুলে আবারও বুঝে নিল। জুভান ঐশীর এসব বাচ্চামো দেখে হাসলো, কণ্ঠে আদর ঢেলে বলল, কে বলবে এই রণচণ্ডী মেয়েটা আসতো একটা বাচ্চা? আচার আচরণ এমন বাচ্চামি করে যে নিজেই ফেসে যায়। ভাগল একটা। সেই সুর ছন্দময় ভাবে এসে কানে লাগলো ঐশীর। জানালার পাশের হিজল ফুলের গাছটায়
একজোড়া শালিক নিজ বাসায় ফিরে এসেছে, সঙ্গে এনেছে মুখ ভর্তি সারাদিনের খাবার। বাচ্চাদের খাওয়াতে হবে যে। জুভান কাউকে ফোন করলো, রুমে একটা ডিম আর 1 গ্লাস দুধ আমার জন্য। একটু পর দরজার বেল বাজলো। জুভান ল্যাপটপটা কোল থেকে নামিয়ে পাশে রাখলো। সোফা থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল দরজার দিকে। খাবার গ্রহণ করে ট্রেটা নিয়ে বিছানায় রাখলো। ঐশীর ঘুমন্ত চোখের দিকে তাকিয়ে ফিচেল হাসলো। ঐশীর পাশে বসে আলতো গলায় ডাক দিল, ঐশী, ঐশী, আরে ওঠো, খাবারটা খেয়ে নাও। ঐশী। ঐশী চোখ কুঁচকে নিল, আদো আদো চোখ মেলে তাকালো। পাশে সুঠাম দেহি পুরুষকে দেখে সে চমকে উঠল। হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে বসলো। ব্যাকুল কণ্ঠে বলল, আপনি আপনি আমার রুমে কি করছেন? এটা তো আমার রুম, তাই না? জুভান ঐশীকে বোঝানোর মতো করে বললে রিল্যাক্স ঐশী, রিল্যাক্স। ওকে, আমি বুঝিয়ে বলছি, শান্ত হও। নিঃশ্বাস নিল। চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, বলুন। তুমি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিলে, আমি তোমায় হোটেলে নিয়ে এসেছি। ডাক্তার দেখছিলেন তোমায়, তাই আমি পাশে ছিলাম। আর এখন জাস্ট তোমাকে খাইয়েই চলে যেতাম। দ্যাটস ইট। ঐশী হাঁপ ছাড়ল। বেডে হেলান দিয়ে ক্লান্ত চোখে তাকালো জুভানের দিকে। খাবার? জুভান খাবারের ট্রেটা ঐশীর দিকে এগিয়ে দিল। ট্রেতে ডিম আর দুধ দেখেই ঐশীর নাক ছিটকালো। বিরক্ত হয়ে বলল, এসব আমি খাই না, প্লিজ সরেন এগুলো। আমার দেখতেই বমি আসছে। জুভান উত্তর করল না, বরং প্লেট থেকে ডিম হাতে নিয়ে ঐশীর গাল চেপে ধরল। ঐশী তাজ্জব বনে গেল এমন ব্যবহারে। গাল ছাড়ানোর চেষ্টা করল। জুভান ছাড়ল না, বরং জোরপূর্বক ডিমটা ঐশীর মুখে ঢুকিয়ে দিয়ে গাল ছেড়ে দিল। ঐশী না চাইতেই গিলে ফেলল ডিমটা। তারপর অগ্নিচক্ষু নিয়ে তাকালো জুভানের দিকে, বলল, আপনি এভাবে জোর করে খাওয়ালেন কেন? আমি মানা করেছিলাম না? জুভান মুচকি হেসে দুধের গ্লাস হাতে নিল, বলল, আমার সাথে ঝগড়া করার জন্য হলেও তো তোমার শক্তি দরকার। আর এসব না খেলে তো শক্তি আসমান থেকে আসবে না, তাই না? ঐশী রাগে আগুনের শিখায় পরিণত হতে লাগলো। জুভান এসব পাত্তা না দিয়ে দুধের গ্লাস ঐশীর দিকে এগিয়ে বলল, এখন এটা খেয়ে ফেলো ঝটপট। ঐশী তেরাভাবে বলল, না, খাবো না, আমার এসব পছন্দ নয়। পছন্দ না হলেও খেতে হবে, কারণ এইসব তোমার পছন্দ না হলেও স্বাস্থ্যের পছন্দ। সো ড্রিঙ্ক ইট। ঐশী নাক মুখ খিচিয়ে দুধটা খেয়ে ফেলার চেষ্টা করলো। অর্ধেক খেয়ে আর পারল না। গ্লাসটা আবারও ট্রেতে রেখে বলল, আই এম ডান। আর খাওয়া সম্ভব না। জুভান ট্রে সাইড টেবিলে রাখতে রাখতে বলল, যেটুকু খেয়েছো সেইটুকু এনাফ। নাও ঘুমো দাও, আমি লাইটটা নিভিয়ে দিয়ে যাচ্ছি। জুভান সোফায় থাকা ল্যাপটপের দিকে এগিয়ে গেলে ঐশী হুট করে চিৎকার করে উঠল। আতঙ্কিত গলায় বলল, আমার ড্রেসকে চেঞ্জ করেছে। জুভান ল্যাপটপের দিকে ঝুঁকে ভ্রু কুঁচকে নিল। আসলেই এই মেয়েটা ব্যাপক সন্দেহবাজ। জুভান ঐশীর চিৎকারে কানে না নিয়ে ল্যাপটপ হাতে নিল। কোনো উত্তর না দিয়ে চলে যেতে নিলে ঐশী আবারও চিৎকার করে ওঠে, আসলেই আপনার চরিত্রের কোনো ঠিক নেই। আপনি কি করে পড়লেন এসব? স্টপ ক্রাইং না। ঐশী কান্না থামালো না, বরং আরো জোরে ফুপিয়ে কেঁদে উঠল। জুভান এবার ঐশীর পাশে বসে ঐশীর বাহু ধরে ওকে নিচের দিকে ফিরালো। দাঁতে দাঁত চেপে বলল, ওয়ে হ্যালো, নিজেকে কি মনে করো? কোন রাজ্যের কুইন? এত লেম চিন্তা ভাবনা তোমার? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার ড্রেস আমি চেঞ্জ করিনি। বমি করে ড্রেস নষ্ট করে ফেলেছিলেন, তাই হোটেলের একজন ফিমেল সার্ভেন্ট এসে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে। ঐশী কান্না থামিয়ে ভিজে চোখে জুভানের দিকে তাকালো। জুভান রাগে ঐশীর বাহু ছটকা দিয়ে ছেড়ে দিল। তারপর ল্যাপটপ হাতে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ঐশী চেয়ে রইল অবাক পানে। নিদারুণ বিস্ময় ওই কালো মনির চোখ জোড়ায়। এই মানুষটাকে এখনো চিনে উঠতে পারেনি সে, একেবারেই না। আচমকা ঐশীর মুঠোফোনে রিং রিং বেজে উঠল। ঐশী চোখ মুখ মুছে হাতে নিল ফোন। হোয়াটসঅ্যাপ মেসেজ। ঐশী মেসেজটা ওপেন করলে দেখে কয়েকটা ছবি, তন্ময়ের খুনের দৃশ্য। ঐশী এসব দেখে থমকে গেল। দরদর করে ঘেমে উঠল তার কপাল। ঐশী ফিরতে মেসেজ করলো, কি চাই তোমার? টুম করে মেসেজ আসলো। ঐশী ধুক ধুক মন নিয়ে মেসেজ পড়ল। লেখা, তোমার সাথে দেখা করতে চাই। ঐশী একটু ভাবলো, তারপর লিখলো, ওকে, কোথায় দেখা করতে হবে? অ্যাড্রেস পাঠিয়ে দিও। ঐশী ফোন বেডের উপর রেখে দ আকৃতিতে বসলো। দুহাত দিয়ে হাঁটু চেপে ধরে তুলতে তুলতে ভাবলো, কে এই মানুষ? ছেলে নাকি মেয়ে? আর কিভাবে এসব ছবি পেল? ঐশী এসব ভেবেই ভয় একদম সেটিয়ে যাচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা জোরে চলছে। এবার কি হবে?
জুবান রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করলো। ল্যাপটপ বেডে জোরালোভাবে রেখে দিয়ে সোফায় বসলো। রাগে গড়গড় করতে করতে বলল, কি পেয়েছে কি এই মেয়ে? যখন যা মুখে আসে তাই বলে। আমাকে এতদিনে এমন মনে হয়েছে ওর। মানছে একসময় মেয়ে বাঁধছিলাম, কিন্তু কখনো কোনো মেয়ের সম্মতি ছাড়া ওকে ছুঁইনি। আর এই মেয়ে কত সহজেই আমাকে চরিত্রহীন বলে দিল। রবিশ। জুবান যখন রাগ সামলাতে ব্যস্ত তখন ওর ফোনে কল আসে। জুবান পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। ওপাশ থেকে একজন বলল, স্যার কাজটা শেষ। জুবান বাঁকা হাসলো, বলল, গুম করে দিয়েছ তো ঠিকভাবে? জি স্যার। ভেরি গুড। এখন নিউজ সেন্টারগুলোকে সামনে নিও। রাখছি। জুবান সোফা থেকে উঠে ফোন কেটে দিল। একটু নীরব থাকার পর শব্দ করে হাসলো। পরক্ষণে হাসি থামিয়ে বলল, নিষিদ্ধ কাজ করার পর সেটা অতি শীঘ্রই গোপন করে ফেলতে হয়, না হলে সেই অসাবধানতা নিষিদ্ধ কাজ আর নিষিদ্ধ লোক দুজনের জন্যই বিপদ ডেকে আনে। হক মহল বাড়ির বাগানে আরাম কেদারায় বসে আছেন শাহিদুল হক। হাতে চায়ের কাপ, পরনে একটা সাদা পাঞ্জাবি আর ধুতি। খুব আরামসে বসে গল্প করছেন একজন আত্মীয়ের সাথে। হঠাৎ ওনার কাছে ছুটে এলো এক ছেলে। শাহিদুল হক তার দিকে তাকাতেই ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল, সাহেব, তন্ময় ভাইরে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ সকাল থেকে। আরে দেখো কোথায় মদ খেয়ে পড়ে আছে। সত্যি বলছি সাহেব, আমি সব জায়গায় সববারে খুঁজেছি, উনি কোথাও নেই। শাহিদুল হক এবার রাগী চোখে তাকালেন, বললেন, তো তাকে খুঁজে না পাওয়া গেলে কি করব আমি? নাচবো? দিংতা না না, যত সব। যাও এখন, আমার এখন বিশ্রামের সময়। ছেলেটা এসব শুনে 9টার কাছাকাছি ঘুরছে। জুবান মাত্রই লাগেজ গুছিয়ে শাওয়ার নিতে গেল। প্রায় আধা ঘন্টা পর জুবান বের হলো ওয়াশরুম থেকে। ভিজে চুল হাত দিয়ে ছাড়তে ছাড়তে এসে দাঁড়ালো আয়নার সামনে। একটা কালো টি শার্ট পরে তার উপর জ্যাকেট পরল আর জিন্স। রেডি হওয়া শেষ হলে ফোন হাতে নিয়ে ঐশীকে কল দিল। ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসতেই জুবানের হার্টবিট বেড়ে গেল দ্বিগুণ তেজে। জুবান চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিল। নিজের অনুভূতি সামলে বলল, 5 মিনিটের ভিতরে ডিনার সেকশনে দেখতে চাই। ওপাশ থেকে ঐশী কিছু বলবে তার আগেই জুবান সুর তেরা করে বলল, নো মোর ওয়ার্ডস, ওকে? ঐশী কিছুটা রাগ লাগলো। যখন যা বলবে তাই করতে হবে নাকি? মগের মুল্লুক। কিন্তু কণ্ঠে যথাসম্ভব বিনয় প্রকাশ করে বলল, ওকে স্যার। জুবান ফোন কেটে পকেটে রেখে দিয়ে রুম লক করে বেরিয়ে গেল। জুবান ডিনার টেবিলে বসে আছে, হাতে ফোনের নীল স্ক্রিন ভাসছে। একটু পর ঐশী এসে বসলো সেই টেবিলে। জুবান ঐশীকে দেখে আবারও ফোন স্ক্রল করতে মশগুল হলো। একটু পর ঐশী এসে বসলো সেই টেবিলে। জুবান ঐশীকে দেখে আবারও ফোন স্ক্রল করতে মশগুল হলো। নিচে তাকিয়েই বলল, খাবার অর্ডার দাও। ঐশী মুখ ভেঙচিয়ে একজনকে ডেকে খাবার অর্ডার দিল। জুবান এখনো ফোন স্ক্রল করছে। ঐশী এভাবে একা একা বসে থাকতে বিরক্ত লাগছে, তাই ও দাঁত দিয়ে নখ কাটছে আর আশেপাশে তাকিয়ে লোকজন দেখছে। জুবান ফোনের দিকে তাকিয়ে বুঝতে পারছে ঐশীর বিরক্তি। মনে মনে একটু হেসে নিল সে। একটু পর খাবার এলে জুবান ফোন পকেটে রেখে খেতে শুরু করলো। ঐশী খাবারে হাত দিবে তার আগেই জুবান মুখের খাবার চিবুতে চিবুতে বলল, তোমার তো পেট ভরে গেছে, আর খাওয়া দরকার নেই। বসে বসে এখন আমার খাওয়া দেখো। ঐশী এসব কথা শুনে ভুরু কুচকে তাকালো জুবানের দিকে। অবাক হয়ে বলল, মানে আমি আবার কখন খেলাম? খেলে তো এই মাত্রই জীবাণু, ব্যাকটেরিয়া আর কত ময়লা জিনিস খেলে। পেট ভরেনি? ঐশী জুবানের এসব আজগুবি কথা শুনে বিরক্ত হলো। আঙুল কপালে ঘুরিয়ে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? কি সব বলছেন? আমি কেন এসব খেতে যাব? তাহলে দাঁত দিয়ে নখ কেটে কি করলে? এসব খাবারের জন্য তো মানুষ নখ খায়। ইজ নট ইট? ঐশী এবার জিহ্বা কামড়ে ধরল, মাথা চুলকে বলল, আসলে আমার অভ্যেস তো, তাই একটু একটু। জুবান খাবার খেতে খেতে বলল, গুড হ্যাবিট। আর উন্নতি করো নিজের এসব অভ্যাসের। জীবনও খাওয়ার ভবিষ্যৎ উজ্জ্বল হোক তোমার। আমিন। ভালো। ঐশী রেগে উঠল, কিন্তু কথা বাড়ালো না। এটা যে খারাপ অভ্যেস সেটাও খুব ভালো করেই বুঝতে পারছে, তাই ও খাবার খাওয়ায় মন দিল। লাগেজ গোছানো শেষ? জুবানের প্রশ্নে ঐশী তাকালো, অবাক হয়ে বলল, লাগেজ গোছাবো কেন? আমরা এখন ঢাকায় চলে যাচ্ছি। ভুলে গেছো কথাটা? ঐশী আবার জিহ্বা কামড়ে ধরল। ইস, আসলেই তো তন্ময়ের চক্করে পড়ে আজ চলে যাওয়ার কথা বেমালুম ভুলে গেছে। ঐশী ভাত মেখে মুখে দিয়ে বলল, না এখনো করিনি, খাওয়া শেষ হলেই করে নিব। জুবান কিছু বলল না। খাবার খাওয়া শেষ হলে ওরা যে যার রুমে চলে গেল।
প্লেন ছেড়ে দিবে আর একটু পর। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ ধরে ওদের নাম ডাকা হচ্ছিল। একটু পর ঐশী আর জুভান তাড়াহুড়ো করে প্লেনের ভিতর প্রবেশ করলো। জুভান নিজের সিট বের করে বসে পড়ল, কিন্তু বিপাকে পড়ল ঐশী। ওর সিট জুভানের পাশে পড়েছে, কিন্তু ওর এক কথা, জুভানের পাশে সে বসবে না। জুভানকে বিশ্বাস করে উঠতে পারেনি এখনো। জুভান সেসব পাত্তা না দিয়ে আরামসে বসে ফোন স্ক্রল করতে লাগলো। প্লেন ছেড়ে দিবে আর এর দিকে